তুই কি পাগল? আমি নেই আর তুই? নাও। চোখ থেকে জল পড়া শুরু হলো। আয় মা, কাছে আয়। কিছু বললেই অমন টপটপ করে চোখে জল ফেলতে নেই। চোখের জল কি এতই সস্তা? আদর করে কাছে টেনে নিতেই আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি তো দেখলেই না, না দেখেই শুধু শুধু। ঠিক আছে, দেখি কেমন শাড়ি এনেছিস আমার জন্য। সঙ্গে সঙ্গে আমার কান্না ওধাও। আমি একমুখ হেসে বললাম, কি করে বুঝলে? মা হাসি হাসি মুখে বলল, আমি যে আমার পাগলিটাকে চিনি। খুশিতে ঝলমলে আমি মাকে বললাম, চোখ বন্ধ করো, যখন খুলতে বলবো তখন খুলবে। মা চোখ বন্ধ করে বসতেই মায়ের কোলের উপর একটা তোষর সিল্কের শাড়ি নামিয়ে রাখলাম। বললাম, এবার চোখ খোলো, দেখো পছন্দ হয়েছে কিনা। মা অনেকক্ষণ শাড়িটার দিকে তাকিয়ে থাকলো। মুখে পূর্ণিমার চাঁদের আলোর মতো একটা আভা ছড়িয়ে পড়ল। চোখ থেকে টপ টপ করে দুফোঁটা জল শাড়িটার উপর পড়তেই আমি বললাম, কি হলো? এখন তুমি কাঁদছো কেন? এটা তো ভীষণ দামি শাড়ি। এই সবে টিউশন শুরু করেছিস, এখন তো 1 মাসের মাইনেও পাসনি। কোথায় পেলি এতগুলো টাকা? আমি বললাম, তোমার কি মনে হয় আমি চুরি করে এনেছি? ছি ছি, এ কি কথা তনু, আমি কি তাই বললাম? খুব সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর। এই শাড়িটা তুমি শুভদার বিয়েতে পরবে। মনে আছে তোমার মা কি অপমানটা না ছোট মামিমা তোমাকে করেছিল লিলিদির বিয়েতে? লিলিদি আর শুভদা আমার বড় মামার 2 ছেলে মেয়ে। ওসব কথা ছাড়, কি হবে মনে করে? যেসব কথা মনে করলে কষ্ট হয় সেই সব কথা মনে করতে নেই। মা, কষ্টের কথা ভোলা যায় গো, কিন্তু অপমানের যন্ত্রণা সে যে চাইলেও ভোলা যায় না। ব্যাপারটা আপনাদের খুলে বলি। আসলে আমার মামার বাড়ির অবস্থা খুব ভালো। বড় মামা ডাক্তার, মেজো মামা ব্যাংকের বড় অফিসার, আর ছোট মামা ইঞ্জিনিয়ার। তাদের ছেলেমেয়েরাও নামি দামি স্কুল কলেজে পড়ে পাশ করা এবং সুপ্রতিষ্ঠিত। অন্যান্য মাসিদের অবস্থাও খুব ভালো, শুধু আমাদের অবস্থাই ভালো নয়। আমার বাবা খুব ভালো পোস্টেই চাকরি করেন, কিন্তু আমার দাদু ঠাকুমা, এক বিধবা পিসিমা ও তার 2 ছেলে মেয়ের সঙ্গে 3 ভাই বোনকে নিয়ে আমাদের যৌথ সংসার। 5 ভাই বোন একসঙ্গে বড় হচ্ছি, লেখাপড়া শিখছি। একটা রোজগারে সংসার চালাতে বাবা হিমশিম খান। প্রয়োজনের শেষ কথা, বিলাসিতার কোনো স্থান নেই আমাদের বাড়িতে। যদিও কখনো কখনো প্রয়োজন কেটে ছেটে ছোট করে দেওয়া হয়। আমার বড় মামার মেয়ের বিয়ের রাতের ঘটনাটা আমি কোনো দিন ভুলতে পারবো না। বিয়ের দিন সকাল থেকেই মাসি ও মামিরা বেশ সুন্দর দামি দামি শাড়ি ও গয়না নিজেদের সাজিয়েছে। ছোট মামিমা কচি কলাপাতার গায়ে লাল পাড়ের সুন্দর একটা শাড়ি পরেছেন। মা জিজ্ঞেস করলো, ছোট বৌদি, এটা কি শাড়ি গো? ভারী সুন্দর তো। ছোট মামিমা সুন্দর করে হেসে বললেন, এটা ভাই কাঞ্জিভরম, দক্ষিণের পিওর একদম। এমনি এমনি পায়েস কি মিষ্টি হয়? ভালো গুড় ঢালতে হয় গো। আমার মা একটা সুন্দর হলুদ সুতির ছাপা শাড়ি পরেছে, অল্প স্বল্প গয়না গায়ে, চুল খুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি যে সুন্দর লাগছে মাকে, যেন মনে হচ্ছে হলুদ প্রজাপতি। এই বিয়েতে আসার জন্য আমার বাবাকে বেশ কষ্ট করতে হয়েছে। আমাদের 3 ভাই বোনের এক সেট করে নতুন জামা কাপড় কেনা হয়েছে বিয়ের রাতে পরবো বলে। মায়ের 2টো শাড়ি, একটা হলুদ ছাপা যেটা সকালে পরেছে, আর একটা রাতে পরবে বলে নীল তাঁতের শাড়ি, পাড়টা লাল তাঁতের, হলুদ সুতোর ময়ূর তোলা। খুব সুন্দর শাড়িটা। বাবার জন্য একটা ধুতি, একটা হাফ হাতা পাঞ্জাবি আর একজোড়া চটি। এইসব সাজ সরঞ্জাম কিনতে গিয়ে বাবার বেশ অনেকগুলি টাকা ধার করেছেন। মায়ের মাথার সোনার ফুল পালিশ করিয়ে মামাতো দিদিকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। বাবা মায়ের লুকোনো আলোচনা থেকেই আমি সব জানতে পেরেছি। মায়ের নিজের কোনো চাহিদা নেই, সংসারটা মায়ের ধ্যান জ্ঞান। তাই হয়তো মায়ের মনে একটু আনন্দ দিতে বাবার এত প্রচেষ্টা। তা না হলে ঠাকুমা তো বারণই করেছিলেন বিয়েতে আসতে। বাবাকে ডেকে বলেছিলেন, যেতে হবে না বিয়ে বাড়ি, যাওয়া মানেই তো এককারি খরচ। বড়লোক দাদারা তো গরিব বোনের খোঁজ খবরও নেয় না।
বাবা সুন্দর করে ঠাকুমাকে বুঝিয়েছিল, ভাইঝির বিয়েতে যেতে না পারলে তোমার বৌমার মনটা খারাপ হবে না? হয়তো বলবে না কিছু, কিন্তু কষ্ট পাবে খুব। তুমি কিচ্ছু ভেবো না মা, ও আমি ঠিক ব্যবস্থা করে নেব। সন্ধেবেলায় আমাদের সবাইকে মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা সবাই বর আসবে বলে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, আর মাঝে মাঝে এসে লিলিদিকে দেখে যাচ্ছি। কি সুন্দর যে লাগছে দিদিকে লাল বেনারসিতে, সোনার গয়নায় মুড়ে দেওয়া হয়েছে একেবারে। মাথায় মুকুট, কোমরে কোমর বন্ধন, হাতে সোনার তাগা, খোপায় সোনার চিরুনি, সোনার ফুল তারা লাগানো, সোনার কাটা, টায়রা, টিকলি, টানা নথ, হাতে চূড়, বালা, পাউটি, কঙ্কন, মান্তাসা, হাতপদ্ম, হাতের সব আঙুলে আংটি, কি নেই। ক্যালেন্ডারে যেমন মা লক্ষ্মীর ছবি দেখি, ঠিক তেমনই লাগছে আমার লিলি দিদিকে দেখতে। লিলি দিদিকে দেখতে দেখতে হঠাৎ মায়ের জন্য মন কেমন করে উঠলো আমার। মনে হলো চাই মাকে কেমন সেজে গুজে লাগছে একবার দেখে আসি। দোতলায় বড় ঘরটায় মা, বড় মাসি আর ছোট মামিমা সাজগোজ করছে দেখলাম। মা একটা লম্বা বিনুনি করে তাতে বেল ফুলের মালা জুড়িয়েছে, কপালে কালচে লাল রঙের কুমকুমের টিপ। মাকে কেমন যেন একদম অল্প বয়সী একটা মেয়ে মনে হচ্ছে, যেন আমাদের পরিচিত মা নয়, যেন একটা গন্ধরাজ ফুল। আমি মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছি দেখে। মা বলল, কী রে, অমন করে কি দেখছিস? খুব বেশি সেজে ফেললাম? আমি বললাম, কই না তো, খুব সুন্দর তোমাকে দেখতে লাগছে মা, ভারী সুন্দর। মা হেসে বলল, দাঁড়া, এসেছিস যখন কুচিটা একটু ঠিক করে দিয়ে যাবি। নতুন শাড়িটা ভেঙে পড়তে যেতেই ছোটো মামিমা বলে উঠলেন, এত সুন্দর সেজে গুজে তুমি এই কস্তাপাড়ের শাড়িটা পরবে বুঝি? আসলে কাঞ্জিভরম শাড়িটা সকাল থেকে মামিমা পরেছিলেন, এখন এটা ছেড়ে একটা টিস্যু বেনারসি পরছেন। আর ছেড়ে রাখা কাঞ্জিভরম শাড়িটা গোল হয়ে পড়ে আছে মেঝে। মা কেমন দিশাহারা মুখে আমার দিকে তাকাতেই আমি বলে উঠলাম, না, তুমি নীল শাড়িটা পরবে, যেটা বাবা কিনে দিয়েছে। সঙ্গে সঙ্গে ছোটো মামিমা বলে উঠলেন, আমরা সবাই এত ভালো ভালো শাড়ি পরেছি, আর তোর মা এমন একটা খেলো শাড়ি পরলে যে তোর মামাদের মান যায় রে। ছোটো মামিমার কথাটা শুনে আমার কেমন যেন কষ্ট, দুঃখ, হতাশা, রাগ সব মিলেমিশে একটা মিশ্র অনুভূতি সৃষ্টি হলো। 14 বছরের আমি শান্ত অথচ দৃঢ় গলায় বলে উঠলাম, খেলো শাড়িটা না পরলে আমার বাবার অপমান হবে। তারপর মাকে প্রায় আদেশের ভঙ্গিতে বললাম, নীল তাঁতের শাড়িতে তোমাকে খুব মানাবে মা, পুরো শাড়িটা এসো কুচিটা ঠিক করে দিই। ছোটো মামিমার দিকে তাকিয়ে বললাম, শাড়ির উপর মান সম্মান নির্ভর করে না মামিমা, আমার মামারা ওটা অর্জন করেছে, আর এত সহজে সেটা নষ্ট হবে না। ছোটো মামিমা আমার কথাটা মেনে নিতে পারেননি, রেগে ফুঁসিয়ে উঠে বললেন, এইটুকু মেয়ে তোর এত চোপা, এই মেয়ে তোমাকে ভোগাবে ঠাকুরজি, এই বলে দিলাম। আমি চুপ করে মায়ের শাড়িটির কুচি ঠিক করে দিতে লাগলাম। এই প্রথম দেখলাম বড়দের মুখের উপর উত্তর দিলাম বলে মা আমাকে একটুও বকলেন না। আমার কেমন যেন মন খারাপ হয়ে গেল। ছোটো মামিমাকে কথাগুলো বলেও ভীষণ খারাপ লাগছিল, কিন্তু তখন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার আবার চিন্তা কি, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আর চাইলেও কেউ আমাকে অপমান করতে পারবে না। হঠাৎ বর এসেছে আওয়াজ হতেই আমরা যেন যে যা দৌড়েছি বর দেখতে। কি সুন্দর দেখতে বর, মস্ত বড় ইঞ্জিনিয়ার। বরের ছোট পিসি সবার সাথে পরিচয় করার পর আমার বড় মাসিকে বললেন, লিলির ছোট পিসিকে খুব দেখার ইচ্ছে, কই তাকে তো দেখছি না। আমাকে দেখতে পেয়েই বড় মাসি বলল, যা তো তোর মাকে ডেকে নিয়ে আয়। আমি মনে মনে ভাবছি, কেন বাবা, আমার মাকেই কেন, এত লোক থাকতে? মাকে খুঁজতে গিয়ে দেখি বাবা মাকে মজা করে বলছে, এটা কে, আমার মিনু নাকি? আমি তো চিনতেই পারিনি, এত সুন্দরী বউ আমার। মায়ের মুখ লজ্জায় লাল হয়ে গেছে, 2 হাতে ঢেকেছে মুখ। আমার মন খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আমি মাকে ডেকে বললাম, বড় মাসি তোমাকে ডাকছে। বাবা বরযাত্রীদের টিফিনের দিকটা তদারকি করতে গেলেন।
আমি আর মা বড় মাসির কাছে এলাম। বরের যিনি ছোট মাসি, যিনি মাকে খুঁজছিলেন, তার সাথে আলাপ হতেই তিনি মাকে জড়িয়ে ধরলেন। বললেন, আপনি তো দেখি রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী। আমার মাসি শাশুড়ি হলেন আপনার শাশুড়ির মায়ের দিদির ননদ। তাদের মুখে শুনেছি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, বিধবা ননদ, তার 2 ছেলেমেয়েকে নিজের ছেলেমেয়ের সাথে একসঙ্গে বড় করা, লেখাপড়া শেখানো, সব করছেন আপনি। এটি 4টিখানি কথা? আপনার স্বামী তার মা, বাবা, বোনদের জন্য করছেন, কিন্তু আপনি কতখানি আত্মত্যাগ ছাড়া এটা সম্ভব হয় না। বিয়ের ঠিক হওয়ার পরেই আমি আমার দিদিকে বলেছি, তোর বৌমা খুব ভালো হবে রে দিদি, যার পিসি এত ভালো। লজ্জায় রাঙা হয়ে গিয়ে আমার মা বলে উঠলেন, এটুকু আর কি এমন, কতজন পরের জন্য কত কি করছে, আর আমি তো নিজের লোকগুলোকে নিয়েই আছি। এসেই থেকে আপনাকে দেখবার জন্যই ব্যস্ত হয়েছি। বরের ছোট মাসি কথা বলতেই মা বললেন, আমাকে দেখলেই হবে? নিজেদের বাড়ির বউ কেমন হয়েছে দেখবেন না? চলুন দেখবেন, চলুন 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 বলে মহিলা বরযাত্রীরা সকলে মিলে লিলিদিকে দেখতে গেল। আমার কেমন যেন মনে হতে লাগলো লিলিদির খুব ভালো বিয়ে হচ্ছে, লিলিদি খুব সুখী হবে। আজ 5 বছর লিলিদির বিয়ে হয়ে গেছে, খুব সুখের সংসার লিলিদির। বিয়ের পর অরণ্যদাকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। মাকে জড়িয়ে ধরে বলেছিল লিলিদি, আমার শ্বশুরবাড়িতে যত না বউ হিসেবে ভালোবাসা পাই, আমি তার চেয়ে অনেক বেশি সম্মান পাই তোমার ভাইজি হিসেবে। লিলিদির মুখে এই কথা শুনে আমার মাকে নিয়ে গর্বে বুক ভরে উঠেছিল। মনে হয়েছিল মায়ের খেলো শাড়ির জন্য মামাদের মান তাহলে যায়নি। যে কথা বলেছিলাম আপনাদের, সামনের মাসেই আমার বড় মামার ছেলের বিয়ে। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আমি এখন 4টি ছেলে মেয়েকে পড়াই, এই সবে শুরু করেছি। এখনও একটা মাসের মাইনেও পাইনি, কিন্তু আমি মায়ের জন্য এই শাড়িটা ধার করে কিনেছি। আমাদের পাড়ায় কাকিমারা খুব শাড়ি কেনেন। মিঠুদা বলে একটি ছেলে আসে অনেক শাড়ি নিয়ে, কাকিমারা মিঠুদার কাছ থেকে শাড়ি নেন, মাসে মাসে অল্প অল্প টাকা দিয়ে শোধ করে দেন। আমার মা আবার ওইসব পছন্দ করে না বলে বা কোথায় যে আমার অত শাড়ি লাগবে। কোনোদিনও মা দেখতেও যায় না। আমি যদি মাকে বলি, দেখলে কি দোষ, তুমি তো শাড়ি দেখতেও যেতে পারো। যে জিনিস নিতেই পারবো না, সে জিনিস দেখে সময় নষ্ট করব কেন? মায়ের চাঁচা উত্তর। তাছাড়া এমনও তো হতে পারে একটা পছন্দ হয়ে গেল, তখন কি হবে? আমার একটা আর তোমার পিসিমণির একটা, দুটোই কিনতে হবে। অনেকগুলো টাকার ধাক্কা, সেই টাকা তোমাদের পড়াশোনার পেছনে খরচ করলে বরং কাজে লাগবে। এই কথার উত্তরে কি বলা যায়? আজ মিঠুদা সামনের বাড়ির কাকিমার কাছে আসতেই আমিও গেলাম। কি সুন্দর সুন্দর সব শাড়ি, তার মধ্যে থেকেই এই তোসরের শাড়িটা নিয়ে এসেছি। মিঠুদাকে বললাম, আমি সামনের মাস থেকে টাকা দিতে শুরু করব, আর 5 মাসে শোধ করব। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি শাড়িটা নিতে পারবো। মিঠুদার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। বললেন, মাকে প্রথম একটা শাড়ি কিনে দেবে, তাতে দাদা হিসেবে আমাকেও একটু সাহায্য করতে হয় বই কি। কোনো চিন্তা করো না, আস্তে আস্তে শোধ দিও। শাড়িটা নিয়ে এসে ঠাকুমাকে দেখায়। ঠাকুমা ভীষণ খুশি হয়ে বললেন, আমরা তো তোর মাকে কোনো দিন কিছু দিতে পারিনি রে, শুধু 2 হাত ভরে নিয়েই গেলাম। খুব ভালো করেছিস। পিসিমণি শাড়িটা দেখে বললেন, খুব ভালো করেছিস তনু, তোর মামার ছেলের বিয়েতে এই শাড়িটা পরবে বৌদি। দাদা তো বৌদিকে কোনো দিন একটা ভালো শাড়ি এনে দেয়নি রে, যা এনেছে দুজনের একই রকম, পাছে আমি কষ্ট পাই। কিন্তু দাদার উপর বৌদির তো একটা আলাদা দাবি আছে বল, আর তোর মা এমন কতটা তার দাবি সে নিজেই জানে না। আমার খুব খারাপ লাগে রে, সত্যি বিশ্বাস কর, আজ প্রথম খুব আনন্দ পেলাম তোর মায়ের জন্য তুই শাড়ি এনেছিস। এ কি কম কথা? এইটুকু মেয়ের কত বড় মন, যেমন মা তার তেমনই মেয়ে। অনেক বড় হবি তুই অনু, অনেক রোজগার করবি, তখন আমাদের অনেক অনেক শাড়ি কিনে দিবি, কিন্তু মায়েরটা একটু স্পেশাল কিনিস, আমার আর তোর মায়ের এক নয়। আমি পিসিমণিকে জড়িয়ে ধরে বললাম, তুমি এত ভাবো পিসিমণি? পিসিমণি বলল, ভাবি রে,
কিন্তু বলতে পারি না। তোরা যদি কষ্ট পাস। আজ মনে হলো তুই বড় হয়েছিস, আমার কথা তুই এখন বুঝতে পারবি, তাই বলার সাহস পেলাম। আমার যে লজ্জা লাগে রে, আমাদের জন্যই তো তোদের এত কষ্ট। খুব খারাপ লাগে। এই যে তুই তোর মায়ের জন্য শাড়িটা এনেছিস, এতে বড় ফুরফুরে লাগছে মনটা। খুব আনন্দ হচ্ছে আমার। মায়ের জায়গা আলাদা রে। ঠাকুমা আর পিসিমণির কথা শুনে আমার মনে হলো মায়ের ঐশ্বর্য তো কিছু কম নয়। ভালোবাসার রাজপ্রাসাদে মায়ের বাস। মায়ের মতো বিত্তশালী কজন হতে পারে? বস্তুগত সম্পদ যেমন তেমন ভাবেই আহরণ করা যায় বা যেতে পারে, কিন্তু আমার মা যে সম্পদের অধিকারিণী, সেই সম্পদ আহরণ করতে হলে দানের হাত প্রশস্ত করতে হয়। দানেই প্রাপ্তি ভাণ্ডার উপচে পড়ে।